এই যে শুনছো? হুম, তোমাকেই বলছি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। এসে গেছি আমরা, তোর সবাই নাম। সবাই মিলে একে একে নেমেছে। নীল নেমে এদিক ওদিক তাকায়, তার রুমময় রিসোর্ট ভালো করে দেখে, তারপর নিজের ফোন বের করে তামিমকে ফোন করার জন্য। এখানে পৌঁছে গেছে তা জানাতে হবে, না হলে তামিম যে টেনশনে থাকবে। ঠিক করে পৌঁছে গেছে কিনা তাই তামিমকে ফোন করতে নিলে দেখে নেটওয়ার্ক পাওয়া যায় না। বারবার চেষ্টা করে তারপর নেটওয়ার্ক পাওয়া যায় না। সবার থেকে একটু দূরে যেয়ে মোবাইল উপরে একটু তুলে নেটওয়ার্ক পাওয়ার জন্য, কিন্তু সিগন্যাল নাগালের বাইরে। দূর থেকে স্বপ্ন নীল দেখছে, বুঝতে পারছে না। স্বপ্নে এসে নীলের পাশে এসে দাঁড়িয়ে বলে, কোনো সমস্যা? নীল উপর থেকে হাত নামিয়ে ঘাড় ঘুরিয়ে বলে, কিছু বলছেন? কোনো সমস্যা? এইভাবে যে মাথার উপর মোবাইল তুলে রেখেছেন? ও, আসলে আমার মোবাইল নেটওয়ার্ক সিগন্যাল পাওয়া যাচ্ছে না, তাই এখানে এসে মোবাইল একটু উপরে তুলে সিগন্যাল পাওয়ার চেষ্টা করছি। আপনি কি সিম ইউজ করেন? জিপি। এর জন্য বোধহয় আপনি সিগন্যাল পাচ্ছেন না। এখানে গ্রামের সিমে নেটওয়ার্ক পাওয়া যায় না। সাজেক আসার সময় রবি বা টেলিটক সিম ছাড়া আর কোনো সিমে নেটওয়ার্ক পাওয়া যায় না। নীল মুখটাকে অসহায় করে বলে, ও, আমি সবাইকে বলে দিয়েছি সাথে করে যেন রবি বা টেলিটক সিম নিয়ে আসে। আপনাকে প্রাচ্য কিছু বলেনি? প্রাচ্য আপু কিছু বলেনি আমায়। প্রাচ্য ওদের দেখে এখানে এসে বলে, তোরা এখানে দাঁড়িয়ে আছিস যে, চল নীল ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে নিবি। আপু, তামিম ভাইয়াকে একটু ফোন দিলাম, কিন্তু আমার মোবাইলে নেটওয়ার্ক সিগন্যাল পাচ্ছি না। কেন, এখানে কি নেটওয়ার্কের সমস্যা তাই স্বপ্ন? তোদেরকে আমি আগে বলে দিয়েছি সাজেক আসার সময় সঙ্গে কি কি নিয়ে আসবে, আর যার যার প্রয়োজনীয় জিনিসগুলো যেন সাথে নিয়ে আসবে। হ্যাঁ বলেছিস তো, কিন্তু এখানে কি জিপের নেটওয়ার্ক পাওয়া যায় না? না, এই যা, আমারও সেম সিম। এখন কি করব? বাড়িতে কিভাবে খবর দিব? আমি সবাইকে বারবার বলে দিয়েছি এখানে জিপির নেটওয়ার্ক পাওয়া যায় না। জিপি সিম যাদের তারা যেন অন্য সিম নিয়ে আসে। ভুলে গেলাম আমি। তখনই রোদ এসে বলে, আমি রবি সিম নিয়ে এসেছি, আমার ফোন থেকে ফোন করে বাসায় বলে দেয়। স্বপ্ন বলে, পাওয়ার ব্যাংক এনেছিস তোর সাথে? হ্যাঁ। ভালো করেছিস। এখানে সোলার বিদ্যুৎ, মাঝে মাঝে জেনারেটর ব্যবহার করে। সবসময় জেনারেটর থাকে না, তাই পাওয়ার ব্যাংকের প্রয়োজন পড়ে। তোর কথা বল, আমি রিসিপশনে যেয়ে কথা বলি। এটা বলে স্বপ্ন চলে যায়। নীল রোদের থেকে ফোন নিয়ে তামিমের নাম্বারে কল করে। তামিম ফোন ধরে বলে, হ্যালো, কে? ভাইয়া আমি। নীল, তুই পৌঁছেছিস? হ্যাঁ ভাইয়া, মাত্র এসেছি। গাড়ি থেকে নেমে তোমায় ফোন দিয়েছি। ভালো করেছিস, আমি তোর ফোনের অপেক্ষায় ছিলাম। কোনো অসুবিধা হয়নি তো? ওই দিকের কি খবর? কি খবর আর কি হবে, সবাই একটু রেগে আছে। ও তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। ভাইয়া, তোমাকে কি দাদু খুব বকেছে? না, আমায় কিছু বলেনি। আচ্ছা রাখছি, পরে কথা বলবো। বাই। টু টু করে ফোন কেটে গেল। সবাই মিলে রিসেপশনে যায়। স্বপ্ন এসে বলে, রুনমো রিসোর্ট রুম হচ্ছে 5টা, কিন্তু আমাদের সদস্যের সংখ্যা হলো 6 জন। যে কেউ 2 জন এক রুম শেয়ার করে থাকতে হবে। কেউ রাজি হয় না রুম শেয়ার করার জন্য। তারপর প্রাচ্য আর নীল এক রুমে থাকবে বলেছে। স্বপ্ন রিসেপশনে গিয়ে বলে প্রাচ্য রুমে এক্সট্রা একটা বেড দিতে, যাতে আরেকজন থাকতে পারে। সে সবার হাতে সবার রুমের চাবি ধরিয়ে দেয় স্বপ্ন। সবাই চলে যায়, লাগেজ টেনে নিয়ে রুমে ঢোকে। প্রাচ্যকে বলে, আপু, তুমি আগে গিয়ে ফ্রেশ হয়ে আসো, তারপর আমি যাব। নীল জানালার পাশে যেয়ে জানালার পর্দা সরিয়ে দেওয়ার সাথে সাথে তার চোখ আটকে যায়। সাদা সাদা অজস্র মেঘের ভেলা পালা করে ছুটে আসছে। চারদিকে মেঘ আর মেঘ। জানলা থেকে একটু দূরে ঘরের নিচে শুধু মেঘ উড়ে বেড়াচ্ছে, মনে হচ্ছে হাত বাড়ালেই ছোঁয়া পাবে। কিন্তু জানালা থেকে অনেক নিচে মেঘগুলো, ছোঁয়া যাচ্ছে না। এত কাছ থেকে মেঘ দেখতে পাবে কল্পনাও করেনি নীল। নীলের এই দৃশ্য দেখে মাতোয়ারা হয়েছে। তখনই প্রাচ্য বের হয়ে আসে আর নীল যায় ফ্রেশ হতে। স্বপ্ন ফ্রেশ হয়ে সবাইকে ডাকতে আসে। সবাই চলে আসে প্রাচ্য আর নীল বাদে। কিছুক্ষণ পর তারাও চলে এসেছে। নীল পিঙ্ক কালারের একটা টপস পরেছে, সাথে জিন্স। প্রাচ্যকে পিঞ্চ করে তূর্ণ বলে, বের হয়েছিস কেন? আরো আধা ঘন্টা লেট করে আসতি। এখন তো মনে হচ্ছে তাই করা উচিত ছিল। নীল বলে, একটা ওয়াশরুম আমরা দুজনকে ব্যবহার করতে হয়েছে, লেট হবে না তো কি হবে? স্বপ্ন বলে, এখন চলো। ধূসর বলে,
চল ওরা পরে ঝগড়া করুক, আমরা খেয়ে দিয়ে আসি। এটা বলে সবাই চলে যায় সিনারি হোটেল। সাজেক আসলে সবাই সাজেকের ঐতিহ্যবাহী খাবার খায়। তারা ঝুমিয়ে ভাত, নানা রকমের পাহাড়ি ভর্তা, বিভিন্ন শাকসবজি, ডাল, পাহাড়ি মুরগি, মাংস দিয়ে দুপুরে খাওয়া হয়। স্বপ্ন রাতে খাবার অর্ডার দিয়ে আসে। সাজেকের রেস্টুরেন্টগুলোতে খাবার আগে অর্ডার দিতে হয়, এখানে আগে রান্না করা হয় না। পর্যটক আসলে তাদের অর্ডার অনুযায়ী রান্না করে। সবাই রিসোর্টে যায়, এত দূর জার্নি করে এসেছে, এখন সবাই একটু রেস্ট নেবে। তার বিকেলে রুইলুইপাড়া শিব মন্দির দেখতে যাবে। নীল রুমে না গিয়ে রুন্ময় রিসোর্ট পিছনের দিকে যায়। সেখানে অনেকগুলো সিঁড়ি থাকে, বসার ব্যবস্থা থাকে। সেখানে দাঁড়িয়ে পাহাড়ের ভিউ দেখে সে মুগ্ধ হয়ে যায়। মেঘের গায়ে হেলান দিয়ে পাহাড় ঘুমিয়ে আছে, কিংবা নীল বলতে পারে পাহাড়ের গায়ে মোড়ানো মেঘের চাদর। সাজেক আসলে মেঘ পাহাড়ে রাজ্য। নীলের মনে হচ্ছে একসময় মেঘ দেখতে দার্জিলিং যেত, শিলং যেত। এই চির সবুজের বাংলাদেশে এমন জায়গা আছে যেখানে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মেঘের সমুদ্র অবগাহন করতে পারে। তার মনে হচ্ছে এবার পালিয়ে এসে সে সার্থক হবে। এত সুন্দর জায়গা সে আর দেখেনি। পালিয়ে সে অনেক জায়গা গিয়েছিল, কিন্তু এত সুন্দর ভিউ সে দেখেনি। তার যদি ডানা থাকতো সে উড়ে যেত এই পাহাড় আর মেঘের মধ্যে, তাদের ছুঁয়ে ছুঁয়ে দেখত। এরকম সুন্দর ভিউ অনেকগুলো ছবি তুলে নেয় সে। সাজেকের প্রথম এবং প্রধান আকর্ষণ হচ্ছে মেঘের মধ্যে বসবাস। তুলার মতো মেঘের সঙ্গে খেলতে কেমন লাগবে তা অনুধাবন করার জন্য সাজেকে আপনাকে যেতেই হবে। পাহাড়, ঝর্ণা, নদী, গাছগাছালি, লতাপাতা প্রভৃতি নিশ্চয়ই ভালো লাগবে। অপ্রত্যাশিতভাবে বৃষ্টি ভেজা কিংবা কুয়াশা চাদরে ঢাকা পড়ার অভিজ্ঞতা যোগ করবে ভিন্ন মাত্রা। রুইলুইপাড়া শিব মন্দির দেখার জন্য সবাই বের হয়। রুইলুইপাড়া দুই পাশে সুন্দর লাল সবুজ রঙের বাড়ি, সবকিছু একদম ছবির মতো সাজানো গুছানো আর সুন্দর। পাহাড়ের ভাঁজে ভাঁজে মেঘ জমে আছে, মেঘ আটকে আটকে আছে সবখানে। কিছু মেঘ ধীরে ধীরে উড়ে উড়ে চলে যাচ্ছে এক পাহাড়ের উপর দিয়ে আরেক পাহাড়। দূর থেকে এসব দেখে প্রাণ জুড়িয়ে যেতে চায়, চোখে আপনা আপনি পানি চলে আসে। সাজেকে প্রবেশ মুখের ডান পাশে অবস্থিত সুপ্রাচীন এই শিব মন্দির। মূলত মন্দিরটি সকলের রুইলুইপাড়া শিব মন্দির নামে চিনে থাকে। প্রথম থেকে শেষ পর্যন্ত খুব পরিষ্কার পরিচ্ছন্ন ও খুব আয়োজিত, দেখলে মন ভরে যায়। এখানে সকাল থেকে রাত পর্যন্ত সবসময় হইহুল্লোড় ও হট্টগোল লেগেই থাকে। সকলে মিলে শিব মন্দিরটা দেখে। মন্দির পেরোলের সামনে দোকানিরা বেচাকেনার ভিড় জমে যায়। বিভিন্ন প্রকার দেশি ও বিদেশি পণ্য ক্রয় বিক্রয় হয়। এর শেষ প্রান্ত হচ্ছে মেঘ মাচাং কটেজ। সকালে মেঘমাচাং কটেজের বারান্দায় দাঁড়িয়ে দেখা যায় নিচের পাহাড়গুলো সাদা মেঘের ভিড়ে হারিয়ে যায়। দূরে উঁচু উঁচু পাহাড়ের চূড়া দ্বীপের মতো করে তাদের অস্তিত্ব জানান দেয়। মূলত সেগুলো হলো ইন্ডিয়ান মিজোরাম পাহাড়, মাঝখানে মেঘের বিশাল সমুদ্র। নীল এগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। তার ইচ্ছে করছে দৌড়িয়ে যেয়ে এগুলো ছুঁয়ে দিয়ে আসতে। তার কাছে সব কিছু স্বপ্নের মতো লাগছে। তার যেন বিশ্বাস হচ্ছে না এত সুন্দর জায়গা এই বাংলাদেশে আছে। এসব দেখে নিজেকে মাতাল মনে হচ্ছে। তার মনে হচ্ছে এখানে একটা বসতি করে সারা জীবনের জন্য এখানে থেকে যেত, এই আদিবাসীদের সাথে জীবনযাপন করত। সবাই শিব মন্দির দেখে ফিরে যাচ্ছে। তখনই রোদ প্রশ্ন করে, এখন আমরা কোথায় যাব? রোদের কথার উত্তর স্বপ্ন দেয়, এখন যাবো পশ্চিমের গ্রামে, তারপর বিকেলে হেলিপ্যাডে সূর্যাস্ত দেখব। ধূসর বলে, হ্যালিপ্যাডের সূর্যোদয় আর সূর্যাস্ত দুটোই অনেক সুন্দর, মনে গেঁথে যাওয়ার মতো। আর এই সূর্যোদয় আর সূর্যাস্ত খুব কাছ থেকে দেখা যায়। প্রাচ্য বলে, তুই আর আমাদেরকে লোভ দেখিয়ে লাভ নেই। কিছুক্ষণ পর আমরা নিজেই সচক্ষে দেখে নিব। এই জন্যই তোদের মতো কিছু শয়তান মেয়েদের ভালো করতে নেই, ভালোর জন্য বলেছিলাম। রোদ বলে, আমার মাঝে মাঝে মনে হয় তুই আর চিনু কি আদৌ আমাদের বেস্টু? সব সময় তোরা দুজন আমাদের লেগ পুল করিস। তৃণ বলে, তোরা কি করিস আমাদের বেলায়? চাইয়া চাইয়া দেখিস আমাদেরকে। একটা সুযোগ পেলেই প্রিন্স মেরে কথা বলতে ছাড় দিস না আমাদের। তাহলে আমরা কেন ছাড় দেব? সদবোধ করে দিই। রোদ আর কিছু না বলে মুখ ভেঙচি কেটে গিয়ে স্বপ্নের পাশে দিয়ে হেঁটে যায় আর বলে, বন্ধু হলে স্বপ্নই আমাদের বন্ধু, ওর মতো হতেই পারিস না তোরা। তৃণ বলে, সব যদি স্বপ্নের মতো ভদ্র স্বপ্ন হয় তাহলে এই সমাজে অভদ্রলোকের অভাব পড়ে যাবে। যাতে এই সমাজে অভদ্রলোকের অভাব না পড়ে তাই আমি আর ধূসর অভদ্রলোকের খাতের নাম লিখেছি। কি বলছিস ধূসর? হ্যাঁ, একদম রাইট বললি। স্বপ্ন এসে দুজনের পাশে দাঁড়িয়ে রোদ আর প্রাচ্যকে উদ্দেশ্য করে বলে, তোরা যাই বলিস, ওরা আছে বলে আমাদের বন্ধু মহল এখন চমচমাট ও সতেজ আছে, নাহলে ফানুষে ফানুষ হয়ে যেত কবে।
এর জন্য তোদের উচিত তাদেরকে ধন্যবাদ দেয়া। প্রাচ্য মুখ ভেঙচি কেটে বলে। ধন্যবাদ দিতে বয়ে গেছে আমাদের। তৃণ বলে। তুই যে কিপটু সেটা আমাদের জানা আছে। সামান্য ধন্যবাদ মুখ দিয়ে বের হয় না, সব সময় মুখে দিয়ে তেতো কথা বের হয়। এবার বাসায় ফিরে সমুদ্রের সাথে দেখা হলে জিজ্ঞেস করব, কেন প্রাচ্য জন্ম হওয়ার পর তারা ওর মুখে মিষ্টির বদলে নিম পাতার রস ঢেলে দিয়েছে। মোটেই না, তোদের মতো বদের হাড্ডিদের সাথে এভাবে তেতো তেতো করে কথা বলাই উচিত। আর আমার কাছে কেন? বা তুই মিষ্টি কথা আশা করছিস? এই মিষ্টি কথাগুলো তোর ওই শাকচুনি গার্লফ্রেন্ডগুলো থেকে শুনবি। ধূসর এবার বলে ওঠে। তোরা সব সময় কেন তৃণার পিছনে লাগস আর ওর গার্লফ্রেন্ডে নিয়ে? আরে বুঝিস না, ওদের হিংসা হয়, এখন পর্যন্ত কাউকে জুটোতে পারেনি বলে। তৃণর কথা শুনে প্রাচ্যর মেজাজ তিরিক্ষি হয়েছে, তাই আর কিছু না বলে সবার আগে গদগদ করে হেঁটে চলেছে। প্রাচ্য এভাবে মেজাজ খারাপ করে যাওয়া দেখে তৃণ মুচকি হাসে। রোদ এসে বলে, আমরা ওকে হিংসে করতে যাব কেন? কেমন একটা চেহারা, নাম রাখছে পেয়ারা। হ্যাঁ, তোদের চেয়ে ভালো ছেলেদেরকে বিয়ে করে দেখাবো আমরা। ধূসর বলে। বুঝলাম, আমাদের চেয়েও ভালো ছেলেদের বিয়ে করবে। আমাদের কথা না হয় বাদ দিলাম, সমুদ্র থেকে ভালো ছেলেকে বিয়ে করবে? রোদ রাগী চোখে তাকায় ধূসরের দিকে। সবাই তার ভালোবাসা নিয়ে ঠাট্টা করে, যে মন প্রাণ উজাড় করে যাকে ভালোবাসে সেই সবসময় তাকে অপমান করে। কেন সে এমন করে? একটু ভালোবাসলে তার ক্ষতি কিসের? প্রায় ঘন্টাখানেক হাঁটার পর তারা ভারতে লুসাই পাহাড়ের উপরে একটা গ্রামে এসে পৌঁছায়। সে গ্রামের নাম কংলাক। 3টা লুসাই জনগোষ্ঠী দ্বারা গঠিত এই কংলাক পাড়া। এর হেডম্যান চৌমিং খাই লুসাই। কংলাক পাড়া থেকে ভারতের লুসাই পাড়া দেখা দেয়, যেখান থেকে উৎপন্ন হয়েছে কর্ণফুলী নদী। পাহাড়ের উপরে অসাধারণ একটা জনবসতি, চমৎকার সুন্দর ও অতি সাধারণ একটা গ্রামই কংলাক। গ্রামের মানুষগুলো অসাধারণ ও অতি মিশুক প্রকৃতির। তারা খুব আপন প্রকৃতিও অনেক অতিথি পরায়ণও বটে। কংলাক গ্রাম থেকে সাজেকে রুলুই পাড়ার দৃশ্য অতি মনোরম। দূর থেকে লাল নীল ঘরগুলো পোস্টারের মতো লাগছিল। আসলে সাজেকের অপরূপের সৌন্দর্য শুধুমাত্র কংলাকে আসলেই দেখা যায়। মূলত সাজেক আসার মূল রহস্য এই কংলা গ্রামটি। হেলিপ্যাডে ঢোকার আগে ছোট একটা পার্ক সামনে পড়ে। পার্কের ভেতরে একটা দোলনা আছে, চারদিকে যত দূর যায় শুধু সবুজ আর সবুজ। সামনে বিশাল আকাশ, পাহাড় আকাশ সবুজের মিশ্রণে এক অপূর্ব শোভা তৈরি হয়েছে। দোলনা দেখে আর এক মুহূর্ত দাঁড়ালো না নীল। ছুটে গিয়ে দোলনায় বসে পা দোলাতে লাগলো। তার এহেম কাণ্ডে সবাই অবাক হয়। ছেলে মানুষই সব স্বভাব এই মেয়ের ভিতরে। না হলে কি এই মেয়ে বিয়ের আসর থেকে পালাতে পারে, কারো মান সম্মানের কথা না ভেবে? সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে। কি যে অপরূপ লাগছে প্রকৃতিটাকে। দূর থেকে রুনময় রিসোর্ট দেখতে ভালো লাগছে। রুনময় রিসোর্টের কাছে হেলিপ্যাড। রিসোর্ট সামনে রাস্তাগুলো অনেক সুন্দর, খুব সুন্দর। রাস্তাগুলো এত সুন্দর কেন? পুরো ছবির মতো সুন্দর। নিজের দেশ ছেড়ে সবাই কেন অন্যদের দেশে যায় ঘুরতে? সবাই যায় হেলিপ্যাডের দিকে। নীল দোলনায় বসে দোল খায়। তারা 4 জন মিলে আবার সেই ঝগড়ায় লেগে যায়। এই ঝগড়া লাগে, এই আবার সবার মধ্যে কত ভাব স্বপ্ন। তার বন্ধুদের কাণ্ড দেখে অবাক হয়। তারা কিভাবে পারে এভাবে প্রাচ্য আর ওদের পিছনে লাগতে? নীল উঠে দাঁড়ায়, স্বপ্নকে বলে, এত বড় আকাশ আমি কখনো দেখিনি। সামনে যত দূর চোখ যায় শুধু পাহাড়ের চূড়া আর আকাশ। আমরা সব পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি, তাই না? এখানে 3 বেলা এলে 3 রকম সৌন্দর্য উপভোগ করা যায়। সকালের সূর্যোদয় একরকম, বিকেল বেলা অন্যরকম, আর সূর্যাস্ত ভিউ আবার অন্যরকম। আপনি এখানে আগেও এসেছেন, তাই না? আমরা সবাই লম্বা লম্বা ছুটির দিনগুলো এখানে ওখানে ঘুরে বেড়াই, আর সাজেক আরও একবার এসছে। সবাই মিলে চলে আসে হেলিপ্যাডের সূর্যাস্ত দেখার জন্য। হেলিপ্যাডে আরও অনেক লোকজন ছিল। সবাই অপেক্ষা করছিল সূর্য কখন অস্ত যাবে। হেলিপ্যাডের সূর্যাস্ত একদম অন্যরকম। বিশাল প্রান্তরে সূর্য ধীরে ধীরে ডুবে যায়। মাথার উপরে শুধুই মহাশূন্য। সামনে পাহাড় আর গাঢ় সবুজ, চোখ ধাঁধানো সুন্দর। সামনে ছোট ছোট ঘর চোখে পড়ে, লাল সবুজের ঘরের চালা। প্রকৃতি নিস্তব্ধ হয়ে রূপের ডালা সাজিয়ে রেখেছে এখানে। এই মুহূর্তটা আর দেরি করল না নীল তার ক্যামেরা বন্দি করার জন্য। তার প্রাণ প্রিয়া বান্ধবীকে দেখাতে হবে। তাকে এসে কতবার বলেছে তার সাথে সাজেক আসার জন্য, কিন্তু সোহা কিছু আসবে না। না এসে কি মিস করেছে তাকে সেটা দেখাতে হবে না? তাই সে প্রতি মুহূর্ত ক্যামেরা বন্দি করে রাখে তার জন্য। স্বপ্ন বুঝতে পারছে কেন তার বারবার চোখ যায় এই মেয়েটার দিকে। আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে এভাবে নজর
দিয়ে তাকায়নি, কিন্তু এই মেয়ের ক্ষেত্রে না চাইতেও তাকাতে হয়। তার দৃষ্টি বারবার আকর্ষণ করে কেন এই মেয়ের প্রতি? স্বপ্ন নীলের পাশে দাঁড়িয়ে মুগ্ধ নয়নে চেয়ে আছে। নীল ঘাড় ঘুরিয়ে দেখে স্বপ্ন নামের ছেলেটা তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। এভাবে তাকাতে দেখে বলে, কি দেখছেন এভাবে? স্বপ্ন থতমত খেয়ে অন্যদিকে তাকালো। এই প্রথম যে কোনো মেয়ের দিকে ভাবে তাকিয়েছিল, আর সে এমনভাবে কথাগুলো বলেছে না, তার খানিকটা লজ্জা পড়ে। কেন সে বেহায়া পুরুষের মতন এই মেয়ের দিকে তাকিয়েছিল? কত মেয়ে তো তাকে প্রপোজ করেছে, কিন্তু সে কোনো দিন ফিরে তাকায়নি। তাহলে কেন বারবার এই মেয়ের দিকে তাকিয়ে 1000 বছর কাটিয়ে দিতে মন চাচ্ছে? গধূলি বিকেল দেখতে খুবই আনন্দ লাগছে নীলের। প্রাচ্য আর রোদ এসে হেলিপ্যাডে সূর্যাস্ত দেখছে। গাঢ় সবুজে ঘাসের উপর বসে খুনসুটি করছে আর খিলখিল করে হাসছে নীল। স্বপ্নেরও ইচ্ছে করছে এভাবেই খুনসুটি করতে, কিন্তু কার সাথে? কোনো উত্তর খুঁজে পাচ্ছে না সে খুব ভালো করে বুঝতে পারছে নীলের প্রতি তার ভালো লাগা তৈরি হচ্ছে। ভালো লাগা থেকেই তো ভালোবাসা হয়। তার মানে কি সে নীলকে না সে কী করে হয়? কী সব উল্টাপাল্টা চিন্তা ভাবনা তার, কী সব বাজে চিন্তা করছে। প্রাচ্য তাকিয়ে তৃণকে দেখে ধূসর আর রোদের সাথে দাঁড়িয়ে কি সুন্দর করে হাতে নাড়িয়ে নাড়িয়ে কথা বলছে। সবার সাথে খুব সৌহার্দ্যপূর্ণ কথাবার্তা বলে, একমাত্র সে ছাড়া। তার সাথে কথা বলতে আসলে পিঞ্চ মেরে কথা বলে। কেন সে কি আমার সাথে একটু সুন্দর করে কথা বলতে পারে না? কেন সবসময় আমার সাথে এরকম করে? আমার এখন খুব ইচ্ছা করছে দোলনায় বসে তোর কাঁধে মাথা রেখে এরকম সুন্দর মুহূর্ত উপভোগ করতে। সে চাইলে সব সম্ভব হতো। তৃণ এতক্ষণ সবার সাথে কথা বলছিল। হঠাৎ করে চোখ আটকে যায়, তার দিকে কেউ একজন পলকহীনভাবে তাকিয়ে আছে। বোঝা যাচ্ছে এই পলকহীনভাবে তাকিয়ে তাকে তার ধ্যানে নিয়ে কল্পনার জগৎ পাড়ি দেওয়া হচ্ছে। তৃণ আস্তে আস্তে হেঁটে এসে প্রাচ্যর পাশে দাঁড়িয়ে উচ্চস্বরে বলে, কাকে নিয়ে কল্পনার সমুদ্র পাড়ি দেওয়া হচ্ছে? তৃণ কথায় তার ধ্যান ভাঙে। এবার তার পাশে তাকায়, এবার সামনে রোদের দিকে তাকায়। তুই এখানে কখন এসেছিস? তুই না ওখানে? প্রাচ্যর কথা বাজ পাখির মতো ছো মেরে নিয়ে যায় তৃণ। আপনি যখন অন্য কাউকে নিয়ে কল্পনার জগতে পাড়ি দিচ্ছেন তখন এসেছিলাম, তাই আর কি আপনি বলতে পারেননি। প্রাচ্য কিছুটা লজ্জা পায়, কিন্তু বুঝতে দেয় না তৃণকে। তৃণ বলে, তো কাকে নিয়ে ধ্যানে ভাবা হচ্ছিল? প্রাচ্য খুব ইচ্ছে করছে বলতে, আমি তোকে নিয়ে দিনে রাতে যখন তখন স্বপ্নে জগতে পাড়ি দিই। আমার স্বপ্নে আমার কল্পনায় তুই ছাড়া আর কেউ থাকবে? তোকে তো আমি হৃদয় নামক স্থানে জায়গা দিয়েছি। কিন্তু সেটা না বলে রাগী ভাষায় বলে, তোকে বলতে যাব কেন? কে হোস তুই আমার? একদিকে সূর্য অস্ত আর অন্যদিকে পূর্ণিমার চাঁদের আগমন। রক্ত লাল সূর্য ডুবে গেল, আর অপূর্ব সন্ধ্যা নিয়ে সাজেকের এলো পূর্ণিমার চাঁদ। সাজেকের এই সন্ধ্যাটাকে মনোরঞ্জন করার জন্য তারা ব্যবস্থা করেছে। ফানুস উড়ানো, ক্যাম্প ফায়ার, বারবিকিউ পার্টি আয়োজন করেছে। আজকে রাতে এগুলো করে কাটাবে তারা। এই রাতকে আরও স্মৃতিময় করে রাখতে তারা সবাই মিলে ফানুস সাথে মনে সুপ্ত ইচ্ছাটাও উড়িয়ে দেয়। বিশাল আকাশের ক্যানভাসে নানান রঙের রং তুলিতে আঁকা পাহাড়ের রূপ, আর মধ্যরাতে সাজেকের আকাশে উড়ে যাওয়া ছোট বড় আলোর সাথে নীলের মন উড়াল দিয়েছে। স্বপ্ন, তৃণ আর ধূসর মিলে ক্যাম্প ফায়ার তৈরি করছে। আজ এই পূর্ণিমার রাতে সবাই মিলে আড্ডা দেবে, সারা রাত হেলিপ্যাডে কাটাবে। ছেলেরা কিছু কাঠের ব্যবস্থা করে কাঠের টুকরাগুলোকে জড়ো করে তাদের মাথা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে সবার মাঝখানে রাখে। এই শীতের কনকনে ঠান্ডা পাহাড় অরণ্যর মাঝে ক্যাম্প ফায়ারের মজাই আলাদা। চাঁদের আলোয় চিকমিক করছে। স্বপ্নের পাশে নীল বসেছে, তার পাশে প্রাচ্য। এভাবে সবাই গোল হয়ে বসেছে। সবাই মিলে হাসি ঠাট্টা করছে। তাদের পাশ থেকে নীল উঠে যায়, তা দেখে প্রাচ্য বলে, কদম, কোথায় যাচ্ছিস তুই? বারবার সবাই তাকে কদম বলে। এতবার মানা করার সত্ত্বেও সে বুঝতে পারে না এই নামের মধ্যে কি আছে। এত মানা করার পরেও সবাই কেন এই নামে ডাকবে? তার কত সুন্দর নাম, নীলাদ্রির নীল, কদম ফুল। আর কিছু না ভেবে মেজাজ গরম করে বলে, আর কখন যদি তুমি আমায় এই কদম ফুল বলে ডেকেছ, তাহলে তোমার খবর আছে, এই আমি বলে দিলাম। এটা বলে সে দোলনায় বসে পড়ে। প্রাচ্যকে উদ্দেশ্য করে রোদ বলে, তোর এই বোনের কদম নাম দিয়ে এত অ্যালার্জি কেন? এই নামের পিছনে ইতিহাস আছে তাই। ধূসর বলে, প্রাচ্য, আমার একটা জিনিস মাথায় আসছে না। তোর এই বোন বিয়ে থেকে পালিয়ে এসেছে, তোর চাচাতো ভাই সাহায্য করেছে বোনকে পালাতে, তাও আবার একবার নয় 36 বার।
তোর কথা অনুযায়ী তখন বুঝলাম সে বাসায় ফিরে গেলে তোর ফ্যামিলি কেন তাকে কিছু বলে না, তার ফিরে আসাতে আনন্দে আটখানা হয়। বড় সড়ো একটা ব্যাপার স্যাপার আছে তাই। তো শুনি সে কি বড় সড়ো ব্যাপার স্যাপার? এইটার কদম ফুল নাম শুনলেই অ্যালার্জির মতো তার গা চুলকায়। এই তুই মাত্র বললি না ফ্যামিলির কেউ কিছু বলে না কেন? এসব পিছনে ইতিহাস আছে। প্রাচ্য কথা পেঁচাচ্ছে দেখে তৃণ বিরক্তি বোধ করে। 2 হাত জোর করে প্রাচ্যকে বলে, কথা না পেঁচিয়ে দয়া করে ওদের সবাইকে ইতিহাস শোনা, না হলে ওদের কারো ঘুম আসবে না আজকে, বিশেষ করে রোদার ধূসরের। ধূসর এবার বলে, আমার ঘুম আসবে না নাকি অন্য কারো সেটা আমার ভালো করেই জানা আছে। সে প্রাচ্যকে বলে, বলে ফেল তোদের ফ্যামিলির ইতিহাস। প্রাচ্য একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আমাদের বংশে ছেলের সংখ্যা বেশি। বড় আব্বুর 3 ছেলে, আমার 2 জন ভাই। জন্ম হওয়ার পর যখন দাদুর বংশে কোনো মেয়ে জন্ম হয়নি, দাদি অনেক ওঝা কবিরাজের কাছে তাদের 3 বৌমাকে নিয়ে যায়, অনেক ঝাড়ফুঁক দেয়। তারপর জন্ম নেয় সমুদ্র ভাইয়া আর তামিম ভাইয়া। তাদের জন্মের পর দাদু দাদি নিরাশ হওয়ায় এবারও তারা নাতনির মুখ দেখতে পায়নি। তারপর আমার জন্ম হয়। আমায় পেয়ে তারা হাতে চাঁদ পেয়েছে, কিন্তু আব্বু দাদুর ঢাকার ব্যবসাগুলো দেখভাল করতো। বড় ভাইয়া ভার্সিটি পড়তো, তাই মা আমায় নিয়ে ঢাকা চলে আসে। মাঝে মাঝে সবাই আমাকে দেখে যেত, তাদের আদর স্নেহ আমি কম পেয়েছি। আমাদের বাড়ির সামনে অনেক পুরনো একটা কদম গাছ আছে। বর্ষাকাল আসলেই সেই গাছে অনেক কদম ফুল ফোটে। কদম গাছটায় যখন ফুলে ফুলে ফুটে উঠতো অনেক সুন্দর লাগতো। এক কথা বলা যায়, বর্ষাকাল আসলে কদম গাছটার কারণে মির্জা বাড়ির সৌন্দর্য বেড়ে যেত। দাদি অনেক প্রিয় ছিল সেই গাছটা। মাঝে মাঝে দাদি বারান্দায় দাঁড়িয়ে কদম ফুলের সৌন্দর্য উপভোগ করত। এরকমই একদিন বর্ষার নীলের জন্ম হয়। সেদিন যেন গাছটা দ্বিগুণ কদম ফুলে ফুটেছে। দাদির প্রিয় গাছে এই দ্বিগুণ ফুল ফুটেছে বলে সেই ফুলের নাম অনুসরণ করেই নাতনির নাম রেখেছে কদম ফুল। দাদু রাখে নীল নামটা। নীলের জন্মদিন মুষলধারে বৃষ্টি ছিল। বিকেলের দিকে বৃষ্টি কমে গিয়ে আকাশের 7 রঙের ধনু ঘটেছিল। দাদুর আবার রংধনু প্রিয়, আর রংধনুর সবচেয়ে প্রিয় রং ছিল নীল। তাই তিনি ঠিক করেন তার নাতনির নাম নীল রাখবেন। দাদু আর দাদির মধ্যে অনেক ঝগড়া হয় নাম নিয়ে। দাদু বলে নীল নাম রাখার জন্য, দাদি বলে কদম ফুল। এই নিয়ে অনেক ঝগড়া হয়। তারপর শেষ ঠিক হয় নীলের 2টা নামই রাখা হবে। ফ্যামিলির অর্ধেক মানুষ দাদুর রাখা নামে নীল বলে রাখবে, আর অর্ধেক মানুষ দাদির রাখা নামে কদম বলে রাখবে। সেই হিসেবে কেউ নীলকে কদম বলে আর কেউ নীল বলে। দাদি মারা যাওয়ার পর দাদু দাদির রাখা নামই নীলকে এখন ডাকে। কিন্তু নীলের এই কদম ফুল নামটা ভালো লাগে না। তারা বন্ধু বান্ধব সবাইকেই বলতো তার নাম কদম। সবাই তারপরে কদম নাম নিয়েই হাসি ঠাট্টা করতো। তাই সবাইকে মানা করে যাতে কেউ তাকে কদম ফুল নামে না ডাকে। কথা বলে প্রাচ্য তার বন্ধুদের দিকে তাকায়। বন্ধুদেরকে এভাবে তাকাতে দেখে বলে, এভাবে তাকিয়ে আছিস কেন? তৃণ বলে, ভাবছি। কি? কি আর ভাববো, তোর বোন যে একটা ইতিহাস সেটাই ভাবছি। একটা নামের পিছনে এত লম্বা ইতিহাস হয় আমার জানা ছিল না। তৃণর কথা শুনে মেজাজ খিটখিটে হয়ে যায় তার। কিছু বলতে নিলে তার মাঝে স্বপ্ন বলে ওঠে, আমার একটা হিসাব কিছুতেই মিলছে না। কি হিসাব? তোর কথা অনুযায়ী তো তোর দাদুর বংশে প্রথম নাতনি তুই। আমার অভিজ্ঞতা যতটুকু বলছে, যাদের অনেকগুলো ছেলে সন্তান হওয়ার পর তাদের বংশে প্রথম মেয়ে সন্তান হয়, তাদের অনেক আদরে থাকে সেই সন্তানটা। তাই সবাই সবার প্রিয় নামে সে মেয়ের নাম রাখে। কিন্তু তুই তোদের বংশের প্রথম মেয়ের সন্তান হয়ে তোর নাম রাখা উচিত ছিল নীলের নামের মতো করে। তোর ক্ষেত্রে সেটা হয়নি, কিন্তু নীলের ক্ষেত্রে কেন হয়েছে সেই হিসেবটা এখনো বুঝলাম না। আমি তোদেরকে বলছি, ছোট থাকতে আমি ঢাকা চলে এসে দাদু দাদির নাম রাখার সময় পেল কই? তৃণ বলে, আমার বিশ্বাস হচ্ছে না। বংশের প্রথম মেয়ে যদি তুই হোস, তাহলে তারা তোকে আদর করে কোনো না কোনো নামে নিশ্চয়ই ডাকে, কিন্তু তুই আমাদের এখন বলতে চাস না। আমি সত্যি বলছি। আপু মিথ্যে বলেছে। নীল বলে ওঠে। সে আগের জায়গায় বসতে বসতে বলে, আপু মিথ্যে বলেছে। আপুর আরেকটা নাম আছে, সেটা দাদু দাদি রেখেছিল। দেখলি তো তোরা, আমি ঠিক বলেছি। প্রাচুর আরেকটা নাম আছে, তার দাদু দাদির দেয়া। নীল বলে ফেলতো প্রাচুর নামটা, নিশ্চয়ই খুব ইউনিক হবে। তৃণ বলে, ইউনিক তো বটে। এটা বলে প্রাচ্যর দিকে তাকায় নীল। প্রাচ্যর চোখে ইশারা দিয়ে মানা করে যেন তার নাম না বলে। নীল তার ইশারা উপেক্ষা করে বলে,
তুমি যখন আমার নামের ইতিহাস আমার ফ্রেন্ডকে বলে দিয়েছো, তাহলে তাদেরও তো জানা উচিত প্রাচিয়া প্রাচ্য আরেক নাম যে শিউলি ফুল। কি নাম বললে? তৃণ বলে। শিউলি ফুল। এই কথা শুনে রোদ, তৃণ, ধূসর হাসতে থাকে। স্বপ্ন তার বন্ধুদের হাসি দেখে মুচকি হাসে। তার এই মুচকি হাসা মুগ্ধভাবে পরক করছে নীল। নিজের গালে হাত দিয়ে বলে, ওনার গালে খাদ হয়ে যায়, কি সুন্দর টোল পড়ে। ওনার টোল পড়ার গালের হাসি দেখে যে কেউ ফিদা হয়ে যাবে। তৃণ হাসতে হাসতে সুরে এলা গলায় বলে, শিউলি ফুল, দারুণ নাম। প্রাচ্য, এরকম একটা নাম আছে, নীল না বললে জানতে পারতাম না। তার সাথে তাল মিলিয়ে রোদ বলে, শিউলি ফুল, কদম ফুল, দুই বোনে দুইটা ইউনিক নাম আছে। প্রাচ্যর খুব ইচ্ছে করছে তার বোনকে 2টা থাপ্পড় মারতে। সেই জন্যই তার নামটা বলতে চায়নি তার বন্ধু মহলে। তারা যে এই নাম নিয়ে ঠাট্টা মশকরা করবে তার খুবই জানা ছিল। খুব জোরে চিল্লিয়ে বলে, এভাবে দাঁত বত্রিশ গা ভেটকিয়ে হাসার কি আছে? ধূসর বলে, আহা প্রাচ্য, চেতস কেন তুই? তোর কি সুন্দর একটা নাম শুনেছি, তার জন্য একটু একটু হাসা লাগেই। এবার ধরে আমরা তোকে প্রাচ্য বলে ডাকবো না, শিউলি ফুল বলে ডাকবো। কি বলিস তোরা? কাউকে কিছু না বলতে দিয়ে প্রাচ্য বলে ওঠে, শিলিফুল নামে আমায় কে রাখবে? তার হাত কামড়ে দেবো আমি। হাত কামড়া বা পা কামড়া যাই করিস না কেন, আমরা তোকে শিউলি ফুল বলেই রাখবো। তৃণ বলে, আর একবার তুই বল শিউলিফুল, তারপর দেখিস কি করি আমি। তৃণ প্রাচ্যকে খেপানোর জন্য আবার বলে, শিউলি ফুল। প্রাচ্য আর কিছু না বলে তৃণর দিকে তেড়ে আসে। প্রাচ্য তার দিকে এগোতে দেখে তৃণ উঠে দাঁড়ায়। পেছন দিক থেকে সবাই প্রাচ্যকে ডাকে, কিন্তু প্রাচ্য তাদের কথা কোনো উত্তর না দিয়ে তৃণকে ধাওয়া করে। তৃণ দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে যায়, তাই বসে পড়ে। প্রাচ্য এসে তৃণর পাশে বসে বড় বড় নিঃশ্বাস ফেলে তৃণর দিকে তাকায়। প্রাচ্য এই সুযোগে তৃণর হাত কামড়ে দেয়। তৃণ আর্তনাদ করতে থাকে। প্রাচ্য আচমকে এরকম করবে সে ভাবতে পারেনি। কামড় দিয়ে উঠে চলে যেতে যেতে বলে, কাল খুলে শুনে রাখ, আমার নাম প্রাচিয়া প্রাচ্য। কি করেছি আমি যার জন্য আমার খাওয়া দাওয়া বন্ধ করে দিবে? আমি তো শুধু আমার বোনের আবদার রেখেছি। আমার বোন একটা আবদার করেছে, আমি ভাই হয়ে সেটা কি করে না করি? ওকে পালাতে যেমন আমি সাহায্য করেছি, তার জন্য দাদু আমায় সবার সামনে থাপ্পড় মেরেছে, অন্যায় শাস্তি দিয়েছে। তাহলে কেন মা তুমি আমার খাওয়া বন্ধ করে দিলে? আমি আর না খেয়ে থাকতে পারছি না। আমার পেটের ভিতরে ইঁদুর লাফালাফি করছে, সারাদিন না খেয়ে আছি, আর থাকতে পারবো না। তামিম এবার এসব বলে পা টিপে টিপে নিজের রুমের বাইরে আসে। উপর থেকে নিচে তাকিয়ে দেখে সবাই ডাইনিংয়ে বসে খাচ্ছে। সবার খাবার দেখে তামিমের খিদে যেন আরও বেড়ে গেল। সবাই খাচ্ছে অথচ তাকে কেউ একবারও ডাকেনি। সে বুঝে গেছে তার মানে আজকে কপালে খাবার জুটবে না। নিজের পেটে হাত দিয়ে কিছুক্ষণ তাকিয়ে আবার ঘরে ঢুকে যায়। খাটের উপর শুয়ে মোবাইল ঘাটাঘাটি করছিল, তখনই সমুদ্র ফোন করে। ফোন রিসিভ করে। সে কথা বলার আগে সমুদ্র বলে ওঠে, কিরে মামা, তোকে নাকি আজ সারাদিন খেতে দেয়নি? তামিম একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, তুই আমার কাটা গায়ে নুনে ছিটা দিচ্ছিস মামা? আমি? হ্যাঁ তুই। সারাদিন না খেয়ে আছি, কোথায় বাড়ির সবাইকে বলে ম্যানেজ করবি আমায় যেন খেতে দেয়, তা না করে আমায় জিজ্ঞেস করছিস আমায় নাকি সারাদিন খেতে দেয়নি। এটা কি কাটা গায়ে নুনের ছিটা না? হ্যাঁ মামা বুঝছি। এখন কি খিদে বেশি লাগছে? কালকে রাত ধরে খাওয়া বন্ধ। একটা কাজ কর, আমি তোকে মেসেঞ্জারে কিছু খাবারের পিক পাঠাচ্ছি, ওইগুলো মন ভরে দেখে নেবে, তাহলে পেট ভরে যাবে। মজা নাও, ভালো, আমার সময় আসবে। একটা কাজ কর, হোটেল থেকে খাবার অর্ডার কর, হোম ডেলিভারি করে দিয়ে যাবে। এটা তোদের ঢাকা শহর নয় যে রাত বিরাতে খাবার অর্ডার করলে ডেলিভারি করে দিয়ে যাবে। এটা হলো মির্জাপুরের মির্জা বাড়ি। হ, আমি বলে গেলাম, এখন কি করবি? কিছু একটা ব্যবস্থা করে নিব। দেখ তোরা কি কুত্তামাইরি, আমার হাতের একটা অংশ কামড়ে নিয়ে গেল, মনে হয় জীবনে গোস্ত দেখেনি চোখে। তৃণ তার বন্ধুদের হাত দেখিয়ে বলে, না রে, আমি বাপের জন্মের গোস্ত খাইনি, তাই আজকে তোকে কামড়িয়ে গোস্ত খাওয়ার স্বাদ মিটিয়েছিলাম। হেব্বি টেস্টি ছিল। প্রাচ্য বলে, কুত্তা কথাকার, আমার হাতের 12টা বাজিয়ে দিয়েছে। বেশ করেছি। এখন নো ঝগড়া, এখন হবে গানের আড্ডা। ধূসর গিটার নিয়ে আস্তে আস্তে বলে। প্রাচ্য তৃণকে ভেঙচি কেটে ধূসরকে বলে, গানের আড্ডা বেশ জমবে, বসে পড় তাড়াতাড়ি। রোদ বলে ওঠে, গান গাইবে কে? কে আর গাইবে? বরাবর যে গায় সেই। নীল উদ্বিগ্ন গলায় বলে, আপু, গান গাইবে কে? স্বপ্ন। নীল স্বপ্নের দিকে তাকিয়ে বলে, উনি কি গান গাইতে পারে?
গাইতে পারে মানে পুরো ফাটিয়ে দেয়। রোদ বলে, ধূসর গিটারে টং টং আওয়াজ তোলে। স্বপ্ন নীলের দিকে তাকিয়ে গান গায়। কথা হবে, দেখা হবে, প্রেমে প্রেমে মেলা হবে, কাছে আসে আসি আর হবে না, চোখে চোখে কথা হবে, ঠোঁটে ঠোঁটে নাড়া দেবে, ভালোবাসা বাসি আর হবে না। নীল স্বপ্নের গান শুনে মুচকি হাসে। ধূসর ইশারায় তৃণকে দেখায়, স্বপ্নের দিকে যেন তাকায়। স্বপ্ন এখন নীলের চোখের দিকে তাকিয়ে আছে। নীলের চোখের মোহ আটকে গেছে। এই মোহ যে ছাড়বার নয়, জনম জনম যে এই চোখের দিকে তাকিয়ে কাটিয়ে দিতে চায়। নীল বিহায়ার মতো স্বপ্নের চোখের দৃষ্টি নিজের দৃষ্টি মেলাচ্ছে। এই যেন চোখের শুভ দৃষ্টি হচ্ছে দুজনের। উপস্থিত সবাই তাদের দৃষ্টি বিনিময় দেখছে। ধূসর ফ্যাঁসফ্যাঁসে গলায় তৃণকে বলে, কি বুঝলি? যা বোঝার বুঝে গেছি। রোদ বলে ওঠে, আমিও বুঝে গেছি। দুজনে ভ্রু কুঁচকে রোদের দিকে তাকিয়ে বলে, তুই আবার কি বুঝলি? স্বপ্ন যে প্রেমে পড়েছে। তৃণ খ্যাক খ্যাক করে কাশি দেয়, তাদের দুজনকে সবার উপস্থিত বোঝানোর জন্য। দুজনের কাশির শব্দ ঘোর কাটে। বন্ধুদের এহেম কাণ্ড স্বপ্ন কিছুটা লজ্জা পেয়ে যায়। নিজের মাথার চুল হাতড়িয়ে তাদের দিকে তাকায়। প্রাচ্য বলে, শুভদৃষ্টি বিনিময় শেষ হলে দয়া করে গান গাওয়া শুরু করে। স্বপ্ন মুচকি হেসে আবার গান গায়। শত রাতে জাগা হবে, থালে ভাতে জমারাবে, খাওয়া দাওয়া কিছু মজা হবে না, হুট করে নিয়ে এসে লুট করে নিয়ে যাবে, এই মন ভেঙে যাবে জানো না। তখন প্রাচ্যর কথা শুনে নীল খুব লজ্জা পেয়ে নিচের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। সে অনেকবার পালিয়েছিল, অনেক জায়গায় একা একা ঘুরে বেরিয়েছিল, অনেক সুন্দর সুন্দর ছেলেদের সাথেও মিশেছিল। তাদের প্রতি কোনো ফিলিং ছিল না, কিন্তু এবার কেন যেন স্বপ্ন নামের ছেলেটার প্রতি অন্যরকম ফিলিং হচ্ছে। বারবার না চাইতেও ছেলের সাথে তার দৃষ্টি বিনিময় হচ্ছে। আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না, আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। গান গাওয়া শেষ। প্রাচ্য বলে ওঠে, প্রতিবারের মতো এবারও ফাটিয়ে দিয়েছিস, কিন্তু এবার যেন একটু ভালোবাসা আবেগ সংমিশ্রণ নিয়ে গানটা গাইলি। এর পেছনে কি বিশেষ কোনো আবেগ আছে বা ব্যাপার আছে নাকি? তৃণ বলে, হয়তো আছে। স্বপ্ন তার বন্ধুদের কথা শুনে নীলের দিকে তাকিয়ে দেখে মেয়েটা এখন নিচের দিকে তাকিয়ে আছে। নীল তাকাতে আবার দুজনের চোখাচোখি হয়ে যায়। মুহূর্তের মধ্যে নীল চোখ নামিয়ে ফেলে। এবার গান গাইবো আমি। এই গানটা আমি তৃণকে ডেডিকেট করে গাইবো। প্রাচ্যর এই কথা শুনে সবাই ভ্রু কুঁচকে তাকায় তার দিকে। ধূসর বলে ওঠে, আমাদের সবাইকে ছেড়ে হঠাৎ তৃণকে ডেডিকেট করে গান গাইবে, ঘটনা কি? তৃণর দিকে তাকিয়ে বলে, ঘটনা কিছু না, রোদ গানের সাথে তাল মিলাবি কিন্তু। আলাই দিছে তোর 16.5 আনা, সোনার বাংলায় তোর যে কে আছে সোয়ানা, তুই এমন এক পোলা তোর 80 টাকার তোলা, তুই দিলি আমার দিলে তোলা, তুই 16.5 আনার পোলা। এটুকু গেয়ে ঠোঁটের কোণে দুষ্টুমি হাসি রেখে তৃণর দিকে তাকিয়ে চোখ মারে। তৃণ ভাবাচাকা খেয়ে যায়। এবার সে বুঝেছে কেন তাকে ডেডিকেট করে প্রাচ্য গান গাইছে, তার ইচ্ছতের ফালুদা উঠাতে। বোনের এমন গান শুনে নীল হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে। তার হাসির মুখ তো কুড়োচ্ছে অন্য কেউ, সে বুঝতে পারছে না। গানের দ্বিতীয় কলি সে গায়, তোর সুইট সুইট হাসি আমি বড় ভালোবাসি, তুই মিষ্টি করে ডাকলে কাছে বৃষ্টি হয়ে আসি। নীল হেসে হেসে গানের এই 3 লাইন গায়। তার খুব হাসি পাচ্ছে। হাসির জন্য তার মুখ দিয়ে গানের লাইন বের হচ্ছিল না। তারপর হেসে হেসে একটু বেসুরেলা ভাবে গায়। তারপরে স্বপ্ন কাছে যেন মনে হচ্ছে কি সুন্দরভাবে মুক্ত ঝরা হাসি দিয়ে গানটা গাইল। এখন মেয়েটার মুখে হাসি লেগে আছে। এত হাসি কেন? এত হাসি যে তার বিরক্তি লাগে না? তাই হোক না কেন, মেয়েটার হাসি প্রেমে পড়ার মতন। তুই 16.5 আনা, তোর নিচে তুলনা, সোনার বাংলায় তোর যে কে আছে সে আনা। রোদের গাওয়া শেষ হলেই হাসির রোল যেন পড়ছে। সবাই হেসেই যাচ্ছে। ধূসর হেসে হেসে বলে, হায় রে তৃণ, পাচ্ছ কিভাবে তোকে গানের মধ্যে প্রিন্স মেরেছে দেখছিস? লাস্ট পর্যন্ত এরা গানের মধ্যেও ছাড়লো না তোকে। হিংসে হচ্ছে তো তাই। হিংসা হবে, 100 বার হিংসা হবে। মেয়েদের সাথে তুই ঘেঁষাঘেঁষি করিস, আমার রাগ হয়। ইচ্ছে করে তোকে ঠাটি একটা চড়বো। আমি তোকে ভালোবেসেছিলাম, আমি তোকে নিজে গিয়ে আমার ভালোবাসার কথা জানিয়েছি, আর তুই আমার ভালোবাসা প্রত্যাখ্যান করেছিস। এখন কেন তোর এই টিনা মিনা রিনাদের সাথে এত ঘেঁষাঘেঁষি করছিস? নিজেকে খুব হ্যান্ডসাম ভাবিস তাই না? আমি এবার ঢাকা গিয়ে তোকে দেখিয়ে দেবো আমি চাইলে 1000টা প্রেম করতে পারি।
প্রাচ্য অধরে হাসি রেখা টেনে বলে, আমি কেন তোকে হিংসা করতে যাব? হয়ে গেছে আমার। তৃণ আর কিছু না বলে ধূসরকে বলে। রেডি তো? ধূসর ঘাড় কাত করে হ্যাঁ জানায়। খেতে ছাগল বন্দি চলে বন্দি মাছ। তৃণ গান শুনে সবার মধ্যে হাসির রোল পড়েছে। ধূসর তাদেরকে ধমকিয়ে বলে, হাসলে গান গাইবে কি করে তৃণ? সবাই চুপ হয়ে যায়, কিন্তু মুচকি মুচকি হাসছে নীল। নারীর কাছে পুরুষ বন্দি ঘোরায় 12 মাস। সখী গো আমার মন ভালা না, কালার সাথে ফিরিত কইরা সুখ পাইলাম না। এই লাইনটা তৃণ গাওয়া হলে তার সাথে গলা মিলিয়ে স্বপ্ন আর ধূসর গায়। এই গলি গাওয়ার পর তৃণ প্রাচ্যর দিকে তাকিয়ে চোখ মারে। প্রাচ্যর লজ্জা যেন মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। সে খুব ভালো করে বুঝতে পারছে এরকম একটা গান গাওয়ার মানে কি। তার এখন ইচ্ছে করছে তৃণর নাক বরাবর ঘুষি মারতে। কি বাজে গান গাইছে, তার জন্য গানের অভাব পড়ছে। গানের কি ছিরি? কিছু না বলে তার গান হজম করে নিচ্ছে সে। সখী গো আমার মন ভালা না। থাম থাম, আর গাওয়ার দরকার নেই, অনেক গিয়েছিস, বলল রোদ। কেন, কি হয়েছে? সখী গো আমার মন ভালো না। কি হয়েছে তৃণ? টিনা মিনা কি ব্রেকআপ করে দিয়েছে নাকি? তাই দুঃখে কাতর হয়ে এইসব গান গেয়ে কষ্ট কমাচ্ছিস? নীল অনেকক্ষণ ধরে খেয়াল করছে মাউথ অর্গান সুর আসছে। সুরটা খুব মধুর, তার কাছে যেন মনে হচ্ছে এই সুর দিয়ে তার ভালোবাসার মানুষকে ডাকছে। এই সুরটা তাকে মাতাল করার জন্য যথেষ্ট। শোয়া থেকে উঠে বসে, তার জানতে হবে কে এত সুন্দর করে মাউথ অর্গান বাজাচ্ছে। ঠিক এখন তার মনে হচ্ছে এই সুরের মালিক দেখার উচিত, যে এত সুন্দর করে বাঁশি বাজাতে পারে। সে নিশ্চয় দেখতে অনেক সুন্দর হবে। সুরটা যেন তাকে পাগল করে দিচ্ছিল, কিছুতেই ঘুমোতে দিচ্ছিল না। সুরটা যেন তাকে টানছিল। আর এক মুহূর্ত দেরি না করে সে রুম থেকে বের হয়েছে কোন দিক থেকে সুর আসছে তা জানার জন্য। সে এগিয়ে যাচ্ছে, সুরটা খুব কাছ থেকে শুনতে পাচ্ছে, সে শোনা যাচ্ছে। সে রিসোর্টের পেছনে অনেকগুলো সিঁড়ি রয়েছে, সেখানে চলে আসে। সেখানে অনেকগুলো বসার জায়গা ছিল। কে বাজাচ্ছে মাউথ অর্গান তাকে খোঁজার জন্য সে এগিয়ে যায়, কিন্তু হঠাৎ করে সুরটা বন্ধ হয়েছে। তখনই তার মন খারাপ হয়েছে। আশেপাশে দেখতে থাকে, তখনই তার কাঁধে কারো হাতের স্পর্শ পায়। নীল কিছুটা ঘাবড়ে যায়। তার কেন যেন মনে হচ্ছে ভূত পেতনি তার কাঁধে হাত রেখেছে ঘাড় মুটকি দেওয়ার জন্য। সেই জন্য অন্ধকারে কোথাও বের হয় না। অন্ধকার সে খুব ভয় পায়। চাঁদের আলো এই জায়গাটায় যেন চিকমিক করছে, ঝিকিমিকি করছে। তাই সে এখানে এসেছে ভয়ডর উপেক্ষা করে। কিন্তু তার কাঁধে কি যেন হাত রেখেছে। ঘাড় ঘুরিয়ে দেখার সাহস পাচ্ছে না। ভয়ে সব কিছু হজম হয়ে যাচ্ছে। এই সাজেকে কি ভূতেরা বসবাস করে? কাপা কাপা গলায় বলে, কে? কথা বলছে না দেখে তার ভেতরে ভয় ঢুকে যায়। এই শীতের রাতে তরতর করে ঘামছে সে। কেন যে বের হতে গেল? সাহস জুগিয়ে বলে, কে? আমি। তার এই কণ্ঠ খুব চেনা। এটা স্বপ্নর কণ্ঠ। তার চিনতে ভুল হলো না। তাই সঙ্গে সঙ্গে ঘাড় ঘুরিয়ে দেখে স্বপ্ন দাঁড়িয়ে আছে, কিন্তু এখনও তার হাত পা কাঁপছে, এখনও ঘেমে চুপচুপে। তাকে এভাবে দেখে স্বপ্ন বলে ওঠে, এই শীতের মধ্যে ঘামছেন কেন? নীলের মুখ দিয়ে কথা বের হচ্ছে না। যদি এখানে স্বপ্ন না থেকে সত্যি সত্যি ভূত থাকতো, তাহলে সে ভয়ে হার্ট ফেল করে ফেলতো। কি হলো, কিছু বলছেন না কেন? কি? নীল এক নিঃশ্বাসে বলে ফেলে, আমি মনে করেছি আমার কাঁধে কোনো ভুট্টুত হাত রেখেছে, তাই আর কি। নীলের কথা শুনে স্বপ্ন হেসে দেয়। নীল বুঝতে পারছে না সে হাসি কি বলেছে, যার জন্য ওই ছেলে হাসছে। তার এমনিতে এখন যেন হাত পা কাঁপছে, আর এই ছেলে হেসে কুটি কুটি হচ্ছে। তার খুব রাগ হওয়ার কথা, কিন্তু তার রাগ হচ্ছে না, বরং খুব ভালো লাগছে এই ছেলের হাসি দেখতে। নীল হালকা ঘাড় কাত করিয়ে স্বপ্নের হাসি দেখছে। স্বপ্ন হাসতে হাসতে বলে, আপনি ভূতে ভয় পান? নিজেকে স্বাভাবিক করে বলে, কেন, ভূত ভয় পেলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? স্বপ্ন এবারও মুখে হাসি বজায় রেখে বলল, যে মেয়ে বিয়ের আসর থেকে রাতের অন্ধকারে পালিয়ে আসতে পারে, সে মেয়ে নাকি ভূতে ভয় পায়? কি আশ্চর্য ব্যাপার। বিয়ে থেকে পালানোর সাথে ভূতের কি সম্পর্ক? আমি দেখছি আপনার ঘটেও বুদ্ধি নেই। রাতে অন্ধকারে যে মেয়ে পালিয়ে কুমিল্লা বাস স্ট্যান্ডে আসতে পারে, সে মেয়ে নাকি ভূতে ভয় পায়। বিশ্বাস আর করতে পারছি না। আমি আপনাকে খুব সাহসী ভেবেছি। হ্যাঁ, আমি সাহসী মেয়ে। সাহসী মেয়েরা বুঝি ভূতে ভয় পায়? প্রথমত, আমি অন্ধকারে খুব ভয় পাই ছোট থেকে। আর দ্বিতীয়ত,
বিয়ের দিন রাতের অন্ধকার আমার বন্ধু আর ভাইয়া আমার সাথে ছিল। তারপর গাড়িতে করে এসেছি, তাই ভয় পাওয়ার কিচ্ছু নেই। নির্জন জায়গা, রাতের বেলা আমার খুব ভয় লাগে। আর এখানে আমি ভূত মনে করেছি কেন জানেন? এখানে আমি ছাড়া কাউকে দেখিনি। হঠাৎ কাঁধে কারো স্পর্শ পেয়ে ভয় পেয়ে গেলাম। তাই সবার আগে ভূতের কথা মনে পড়েছিল এই মাঝরাতে। আমার দাদি বলতেন ভূত পেত নাকি মাঝরাতে আসেন, তাই আর কি। স্বপ্ন ছোট করে বলে। ও তখনই নীলের মনে আসে সে মাউথ অর্গানের সুর শুনে এখানে এসেছিল, কিন্তু তাকে দেখতে পায়নি। আপনি এত রাতে এখানে কেন? বলল স্বপ্ন। এখান থেকে আমি কাউকে মাউথ অর্গান বাজাতে শুনেছি। সেই সুর কোথা থেকে আসছে তার সন্ধান করতে করতে এখানে এসেছিলাম, কিন্তু এখানে এসে দেখি সুর হাওয়া হয়ে গেল, কাউকে দেখতে পাচ্ছি না। আপনি কি কাউকে মাউথ অর্গান বাজাতে দেখেছেন? নীল স্বপ্নকে জিজ্ঞেস করে, তার দিকে ফাল করে তাকিয়ে থাকে। সেখানে ছিল, হয়তো তার আগে এসেছিল এখানে। তার আগ পর্যন্ত এখানে সুরটা বাজছিল। আগে এসে থাকলে হয়তো শুনে থাকবে। সে আশায় প্রশ্ন করে বসে। তার যে সুরওয়ালা মানুষটাকে চায়, তার সুরের টানে যে ঘর ছেড়ে তাকে আসতে হয়েছে, সে মানুষটাকে একটা নজর যে তাকে দেখতে হবেই। তার সুরের প্রেমে যে পড়ে গেছে, তার অনেক দিনের ইচ্ছে তার স্বপ্নের রাজপুত্র তার রাজপ্রাসাদের বাগানে বসে বাঁশি বাজাবে, আর সেই বাঁশির সুর শুনে ঘর ছেড়ে বেরিয়ে এসে এক ধ্যানে তাকিয়ে তার পাগল করা বাঁশির সুর শুনবে। কিন্তু এখানে বাঁশি নেই। নাই হোক, মাউথ অর্গানের এত পাগল করা সুর তাকে যেন পাগল করে দিচ্ছে। স্বপ্ন তা কথার আনসার না দিয়ে উল্টো প্রশ্ন করে বসে। আপনি সে মানুষটা কেন খুঁজছেন? আজব তো, কেন খুঁজছি মানে? সে এত সুন্দর করে মাউথ অর্গান বাজাতে পারে, তাকে খুঁজবো না তো কাকে খুঁজবো? আপনার কি মাউথ অর্গানের সুরটা ভালো লেগেছে? নীল খুশিতে গদগদ হয়ে বলে। ভালো লেগেছে মানে? আমি তারে এখন পাইলে বিয়ে করে ফেলতাম। আপনি কি কিছু বলেছেন? তার এক্ষুনি মনে পড়ে সে খুশিতে লাফিয়ে ছেলেটার সামনে তার সুরওয়ালা ক্রাশকে বিয়ে করার কথা বলে ফেলেছে। তারপর স্বপ্নকে বলে। ও নীল আলতো পায়ে হেঁটে যায় 2 কদম। উদাসীন মনে বিড়বিড় করে বলে, ইস, কি সুন্দর করে না বাজাচ্ছিল। তার পেছন ফিরে স্বপ্নকে দেখেই তাকে বলে, আপনি আমার উত্তর দিলেন না কিন্তু। কিসের উত্তর? এখানে আপনি কাউকে দেখেছেন মাউথ অর্গান বাজাতে? স্বপ্ন কাট কথা বলে। না। কেন আপনি দেখেননি? আপনি তো আমার আগে এসেছিলেন। হতাশ হয়ে বলে নীল। আমি তোমাকে এত রাতে এখানে আসতে দেখে এসেছি। তার মানে আপনি আমার পরে এসেছেন? হুম। এই জন্য দেখেননি? কেন যে আমি আরো আগে আসলাম না, না হলে তো তার সাথে সাক্ষাৎ হয়ে যেত। এটা বলে নীল একটা দীর্ঘশ্বাস ফেলে চলে যেতে নিলে স্বপ্নর পিছু ডেকে বলে, শুনুন। জি বলুন। যাবেন আমার সাথে? কোথায়? যে দেখে নেবেন। স্বপ্ন তাকে হেলিপ্যাডে নিয়ে এসেছে। সে চারপাশ তাকিয়ে নিজের মনে মনে জায়গাটার সৌন্দর্য বর্ণনা দিতে থাকে। আকাশ ছোঁয়া পাহাড়ের চূড়ো দাঁড়িয়ে চেনা রাতকে অচেনা মনে হচ্ছে। পাহাড়ের রহস্য ডানা মেলতেই হিম হাওয়া রাতে 1000 ফুটের পাহাড় পেরিয়ে রাতের দিগন্ত পূর্ণিমার শীতল আলো, জ্যোৎস্নার আলো ঢেকে আছে পুরো প্রকৃতির অরণ্যে। গভীর অরণ্য যেন ঢেকে রেখেছে পুরো উপত্যকা। রাতের আকাশে মেঘ উড়ে যাচ্ছে থেমে থেমে, যেন মেঘ গ্রাস করে নিচ্ছে চন্দ্রের মায়াবী আলো। নিঃশব্দের মতো জেগে আছে পুরো অরণ্য প্রকৃতি। পাহাড়ের নির্জনতায় কেবলই জেগে থাকা পাখিরা। রাতের অদূর থেকে ভেসে আসছে অচেনা পাখির ডাক। রাতে জাগা পূর্ণিমার রাতের পাখির ছন্দ যেন অরণ্যের চেনা রূপ। হেলিপ্যাডের চূড়োয় বসে এমন রাত পাওয়ায় সত্যি বিমুগ্ধ করে। পাড়া বসবাসরত লুসাই আর ত্রিপুরা বসতিগুলো তখন ঘুমিয়ে রাজ্য। গভীর রাতে যেন পূর্ণিমার আলো, গাঢ় পাহাড়ের গ্রাম, অরণ্য, প্রকৃতি। ধবধবে পূর্ণিমার আলো আলোকিত পুরো উপত্যকা। ধীরে ধীরে মেঘ জমছে সাজেক উপত্যকার ভাজে ভাজে। মেঘের সাদা রং ঢেকে যাচ্ছে সবুজ বনানী। পূর্ণিমার রাতে মেঘ যেন বৃত্তের মতো চারপাশ ঘিরে রাখছে হেলিপ্যাড। কেমন লাগছে? কি বলবো বুঝতে পারছি না। আপনি আমায় এখানে না নিয়ে আসলে এত সুন্দর চাঁদের আলোর প্রকৃতি ভিউ দেখাটা মিস করে ফেলতাম। আমার যে কি ভালো লাগতেছে। সমতল ভূমি থেকে সাজেকের হেলিপ্যাড থেকে চাঁদ অনেক স্পর্শে দেখা যায়। আর স্বপ্ন মুখে কথা কেড়ে নিয়ে নীল বলে, আর অনেক বড় দেখা যায়। স্বপ্ন আর কিছু না বলে সেখানে শুয়ে পড়ে, মাথার নিচের দিকে এক হাত দিয়ে।
এই চাঁদনি রাতে তার আকাশের চাঁদ দেখে লাভ নেই। তার সামনে যে মস্ত বড় একটা চাঁদ বসে আছে, তার সৌন্দর্য সে আটকে পড়েছে। কি করে আজকে এই চাঁদকে বাদ দিয়ে আকাশের চাঁদকে দেখবে? নীল তাকিয়ে দেখে স্বপ্ন শুয়ে আছে। তার ইচ্ছে করছে এভাবে শুয়ে আকাশের তারা গুনতে, তাই সে শুয়ে পড়ে স্বপ্নের পাশে। এই মেয়ের এহেম কাণ্ডই স্বপ্ন অবাক হয়। সে নীলকে তার পাশে শুতে দেখে আর একটু সরে যেয়ে দূরত্ব বজায় রাখে। নীলের কোনো দিকে খেয়ালও নেই, সে তো চাঁদ তারা দেখতেই ব্যস্ত। তারপর বলে ওঠে, আপনার গানটা অনেক সুন্দর হয়েছে। স্বপ্নর এই কথার বদলে কি বলা উচিত সে বুঝতে পারছে না। গান ভালো লাগে। গানের চেয়েও আমার মাউতার গান আর পিয়ানোর সুর ভালো লাগে। এক কথায় আমার মিউজিক খুব ভালো লাগে। এটা বলে নিজের ভাবনার অতল সাগরে ডুব দেয় সে। তার এখন মনে হচ্ছে সে সুরওয়ালাকে যদি খুঁজে পেত না, তাকে দরকার হলে ধরে নিয়ে আসতো এখানে। এই চাঁদনি রাতে এরকম একটা রোমান্টিক পরিবেশে তার ওই সুরওয়ালা মাউথর গান বাজাতো, আর সে এক ধ্যানে মগ্ন হয়ে তার সুর শুনত। কিন্তু সে খুঁজে পায়নি, আর পাবে কি না সে তো জানে না। ওই সুরওয়ালা কি আর বাজাবে ওইখানে বসে মাউথর গান? তার দেখা কি পাবে সে? এটা ভেবেই তার মন খারাপ হয়। কিন্তু সে এখন মন খারাপ করে এত সুন্দর মুহূর্ত নষ্ট করবে না। নীলের অনুরোধে স্বপ্ন আরেকটা গান গাইল। দুজন হেলিপ্যাডে শুয়ে আকাশ দেখতে লাগলো। মাথার উপর রাশি রাশি নক্ষত্র। তারাগুলো দেখে মনে হচ্ছে সবগুলো মাথার উপর দিয়ে ঝুলে আছে। মনে হয় একটা ঢিল ছুড়লেই টুপ করে গায়ের উপরে পড়বে। এত কাছ থেকে চাঁদ নক্ষত্র কখনো দেখেনি নীল। ওর এত পরিমাণ সুখ সুখ লাগছে। মাঝে মাঝে মেঘ গায়ের উপর দিয়ে উড়ে এসে চলে যায়। এত সুন্দর কেন সব কিছু? সোহা তামিমের রুমে এসে দেখে পুরো রুম অন্ধকার করে রেখেছে। বুঝতে পারছে না ঘুমিয়ে আছে নাকি জেগে আছে। হাতে ভাতের থালা নিয়ে যেয়ে রুমে লাইট জ্বালিয়ে দেয়। আলো জ্বলে উঠতেই তামিম বলে ওঠে, কে? আমি। তামিম উপর হয়ে শুয়েছিল। সোহার কণ্ঠ শুনে সে উঠে বসে। তুই কেন এসেছিস? সোহা খাবারের থালা রাখতে রাখতে বলে, মা বলেছে আপনি না খেয়ে আছেন সারাদিন, তাই খাবার নিয়ে এসেছি। খাবার আরো আগে নিয়ে আসতে পারলে না? খিদে যে আমি মরে যেতেছিলাম, আর একটু দেরি করে আসলে হয়তো আমি অক্কা পেতাম। ছি ছি, কী সব বলছেন? মুখে কোনো কথায় আটকায় না আপনার, যা মুখে আসে তা বলে ফেলেন। তামিমের ভাত এক লোকমা মুখে তুলে বলে, আমি মরে গেলে তোর কি? তুই আমার ভালোবাসিস না, মরে গেলেই তো বাঁচিস, আর আমার জ্বালা তোকে সহ্য করতে হবে না। সোহা আর কিছু বলে না। তাকে চুপ থাকতে দেখে তামিম বলে, আমায় খাবার দিতে কি মা বলেছে? সোহা আমদামতা করে বলে, আসলে। তামিম বিরক্ত হয়ে বলে, কোনো কিছু তোকে জিজ্ঞেস করলে তোতলায় তোতলায় কথা বলিস কেন? আর যদি এমন ভাবে কথা বলিস থাপড়ি তোর কান গরম করে ফেলবো। আমি যেটা জিজ্ঞেস করবো স্পষ্ট ভাবে উত্তর দিবি। খালা পাঠিয়েছে খাবার, তাই তো? সোহা আর কিছু না বলে ঘাড় কাত করে হ্যাঁ জানায়। ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাচ্ছে সে। ইলিশের কাঁটা বাজবে নাকি খাবে বুঝতে পারছে না। সে বিরক্ত সুরে বলে, এখানে সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে এদিকে এসে আমার ইলিশ মাছের কাঁটা বেছে দেই তো। কি? কানে শুনোস নাই নাকি আবার বলতে হবে তোকে? সোহা আর কিছু না বলে তামিমের মুখোমুখি বসে খাটের উপরে। তাড়াতাড়ি বেছে দে, আমার খুব খিদে পেয়েছে। আপনি ছোট খোকা যে মাছে কাঁটা বেছে দিতে হবে? ছোট খোকা নয় আমি। তুই জানিস না ইলিশ মাছের কাঁটা আমি বেছে খেতে পারি না, সব সময় মা বেছে দেয়। এখন মা নেই, তাই তোকে করতেই হবে। সোহা আর কিছু না বলে মাছের কাঁটা বেছে দিতে থাকে আর তামিম খেতে থাকে। খাবুস খুবুস করে তা দেখে সোহা বলে, আপনার খাবার কি কেউ নিয়ে যাবে? তামিম তার দিকে ভ্রু কুচকিয়ে তাকিয়ে নিজের মুখে ভাতের লোকমা দেয়। যেভাবে খাপুস খুপুস করে খাচ্ছেন যেন হাজার জনম ধরে কিছুটি খান নাই। মুখে ভাতের আরেক লোকমা তুলে বলে, হাজার জনম নাই বা হোক, কালকে রাত ধরে না খেয়ে আছি, এটা আমার কাছে হাজার জনম মনে হচ্ছে। তুই এক কাজ কর, নিজে গিয়ে আমার জন্য আর একটু ভাত আর তরকারি নিয়ে আয়। বাধ্য মেয়ের মতো সে নিচে গিয়ে ভাত আর তরকারি নিয়ে আসে। তামিম খেয়েতেই বলে, পেট ভরে গেছে। সোহা খাবার প্লেটগুলো নিয়ে নিচে যাচ্ছিল, তখনই তামিম বলে, এইগুলো নিচে রেখে এসেছে, আমার কাছে আসবি, কথা আছে। স্বপ্ন আর নীল অনেক রাত পর্যন্ত হেলিপ্যাডে ছিল। অনেক রাত হওয়ায় আজকে তার ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। কথা ছিল সবাই সকালে উঠবে, কারণ সে খুব ভালো করে জানে তার বন্ধুদের এত তাড়াতাড়ি উঠার অভ্যেস নেই, তাই সে উঠাবে বলে দিয়েছে। কিন্তু সে নিজেই ঠিক সময় মতো উঠতে পারেনি, তাই আজকে সকালে হেলিপ্যাডের সূর্যোদয় মিস করে ফেলে।
সবাই হোটেলে গিয়ে নাস্তা খেয়ে নেয়। তারা কর্মলোক ঝর্ণা যাওয়ার জন্য তৈরি হচ্ছে। তাদের সাথে একজন গাইড আছে, তার নাম বিকাশ। সাজেকের মেন রাস্তার পাশে ঢালু হয়ে নিচের দিকে একটা রাস্তা যায়, সেই রাস্তা দিয়ে যাওয়া শুরু হয় কমলোক ঝর্ণা। সবার হাতে হাতে একটা একটা করে 4 ফুটের বাঁশ হাতে। সাজেকের রুইলুই পাড়া থেকে 2 থেকে 2.5 ঘন্টা ট্রেকিং করলেই কমলোক ঝর্ণা পৌঁছে যেতে পারে। কমলোক ঝর্ণাটি অনেকের কাছে কাছে পিদাম তৈসা ঝর্ণা বা সিকাম তৈসা ঝর্ণা নামে পরিচিত। প্রাচ্য আর রোদ কিছুক্ষণ ট্রেকিং করে হাঁপিয়ে যায়। তাদের দাঁড়িয়ে যেতে দেখে স্বপ্ন বলে, দাঁড়িয়ে গেছিস কেন? প্রাচ্য হাঁপাতে হাঁপাতে বলে, আর হাঁটতে পারছি না। ধূসর বিরক্ত হয়ে বলে, তাহলে হাসতে গেলি কেন? জানিস না এখানে হাসলে ট্রেকিং করা হয়? আপু, এখন একটু কষ্ট হবে, যখন ঝর্ণা দেখবে তখন এই কষ্ট মনেই থাকবে না, বলল নীল। তৃণ ফোড়ন কেটে বলল, কষ্ট করলে মিষ্টি খেতে পারবি। একটু জিরিয়ে যা, তাহলে রোদের কোনো সমস্যা হবে না। স্বপ্নর কথা মতো সবাই এখানে কিছুক্ষণ জিরিয়ে নেয়। স্বপ্ন নীলের দিকে তাকায়। এই মেয়ের মধ্যে নেই কোনো ক্লান্তি, নেই কোনো বিরক্তি। কি আনন্দের সাথে হাঁটছে, সত্যি মেয়ে অন্যরকম। মাঝে মাঝে সবার মনে হচ্ছে ঠিকমতো পথে চলছে। তারপর বিশাল এক ঝিরিপথ। আবার সবার মনে হচ্ছে আদৌ কি এই পথে কোনো ঝর্ণা আছে। এরপর জাদি বাইরের মতন একটা ট্রেইল বয়ে নিচে নামতে হবে। সামনে পড়বে হামহাম মতো ঝিরিপথ। ঝিরিপথটিও অসম্ভব সুন্দর। একটু কষ্ট হলেও সবার অ্যাডভেঞ্চারটি ভালো লেগেছে সবার। ঝিরিপথ আর বুনো রাস্তা দিয়ে 80 থেকে 85 ডিগ্রি খাড়া পাহাড় বেয়ে নামতে আর উঠতে হবে অনেকখানি। এইভাবে আরও কিছুক্ষণ ট্র্যাক করার পর পৌঁছে যায় ঝর্ণার কাছে। ঝর্ণার কাছে পৌঁছতে খুব বেশি সময় লাগলো না। নীল ছপছপ করে এগিয়ে গেল ঝর্ণার দিকে। সবাই ওর স্টামিনা দেখে অবাক হয়েছে। যেখানে ট্রেকিং শেষে সবাই ক্লান্ত হয়ে পড়ে, সেখানে ও আনন্দে উল্লাস করে। নীল ঝর্ণায় গিয়ে দ্রুত পানি ছিটিয়ে খেলা করতে লাগলো। পানিতে বসে পা দুটো মেলে দিয়ে চোখ বন্ধ করে শ্বাস নিতে লাগলো। পাহাড় থেকে শো শো শব্দ হচ্ছে। ঠিক শো শো শব্দও বলা যায় না, কেমন যেন ঝিরঝির একটা শব্দ। ঝর্ণার অন্যরকম একটা শব্দ আছে। নীল চোখ বন্ধ করে ঝর্ণার জলে ভিজতে লাগলো। বুক ভরে শ্বাস নিচ্ছে আর পানিতে নেমে বসে আছে। বরফ শীতল জলে পা কেটে যাওয়ার মতন অবস্থা হয়ে যাচ্ছে। এত ঠান্ডা কেন এই জল? অবশ্য বেশ আরামও লাগছে। ঝর্ণার মাঝে কেমন একটা ভালোবাসা মিশে থাকে যেন। স্বপ্নর স্পর্শে চোখ খুলল নীল। তাকিয়ে দেখলো আশেপাশে আর কেউ নেই, শুধু স্বপ্ন। বাকিরা সবাই অন্যদিকে মুখ করে দাঁড়িয়েছে। নীল অবাক হয়ে বলল, হোয়াটসঅ্যাপ। স্বপ্ন ওকে টেনে তুলে এনে ঝর্ণার নিচে দাঁড় করিয়ে দিল। একসাথে খুব ঝোরে পানির ঢল মাথার উপর পড়ছে যেন। মাথার তালু ফেটে যাওয়ার উপক্রম, কিন্তু বেশ ভালো লাগছে। স্বপ্ন নীলকে চিবুক ধরে 2 হাতে ওর মুখটা ধরল। তারপর ঝর্ণার মাঝে চোখ মেলে ওকে দেখার চেষ্টা করলো। নীলের গালে লেগে থাকা পানির বিন্দুগুলো দেখে আজকে স্বপ্নর হিংসা হচ্ছে। ইস, সে যদি জল হতো ঠিক এভাবেই ছুঁয়ে থাকতো নীলের গালে, ঠোঁটে, চুলে। এত সুন্দর ঝর্ণা দেখে নীলের সত্যেন্দ্রনাথ দত্তের ঝর্ণা কবিতার কথা বারবার মনে পড়ছে। তার নিজের অজান্তে মুখ দিয়ে কবিতা বের হয়ে যায়। ঝর্ণা ঝর্ণা সুন্দরী ঝর্ণা, তরলিকা চন্দ্রিকা চন্দন বর্ণা, অঞ্চল সিজ্জিত গৈরিকে স্বর্ণে, গিরিমল্লিকা দোলের কুন্দলে কর্ণে, তনুভরি যৌবন তাপসী অপর্ণা। ঝর্ণা পাষাণের স্নেহধারা তুষারের বিন্দু, ডাকে তোরে চিতলোল উত্তরল সিন্ধু, মেঘহীন জুই ফুলি বৃষ্টির অঙ্গে, চুমা চুমিকের হাড়ে চাঁদ ঘেরে রঙ্গে, ধুলা ভরা দায় ধরা তোরা লাগিয়ে ধর্ণা। ঝর্ণা। কতই না কাব্যিকভাবে ঝর্ণার ছবি এঁকেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। বাংলা সাহিত্য জুড়ে ঝর্ণার রূপ বর্ণনা বুঝি অন্য কোনো কবির কবিতায় এতটা জীবন্ত হয়ে ওঠেনি। বহুবিধ অলঙ্কার উপমায় ভূষিত করে ছন্দের জাদুকর পাহাড়ি ঝর্ণাকে উপস্থাপন করেছেন। ছন্দ তুলে ছুটে চলা ঝর্ণার রূপে কবি মুগ্ধ হয়েছেন। শুধু কবি নয়, এমন কোনো প্রকৃতি প্রেমী নেই যার কণ্ঠ গুনগুন করে ওঠে না ঝর্ণার ছুটে চলা ছন্দ সুরে। নিচে নিচে প্রবাহিত হওয়া পাহাড়ি ঝর্ণায় প্রকৃতি প্রেমীরা যেন খুঁজে পান উচ্ছ্বাস, উল্লাস, মুগ্ধতা, যৌবন, অনুপ্রেরণা, বাধা বিপত্তি জয় করে সামনে এগিয়ে যাওয়ার মন্ত্র। চমৎকার। ঝর্ণার সৌন্দর্য এতটাই বিভোর ছিল, সে যে কবিতা আবৃত্তি করছে বুঝতে পারেনি। স্বপ্নের চমৎকার বলায় তার ঘোর ভাঙে। স্বপ্নর দিকে তাকিয়ে সে মৃদু হেসে আগের ন্যায় দৃষ্টি নিক্ষেপ করে। তামিম সোহার হাত মোচড় দিয়ে ধরে।
সোহা ব্যথায় আহ করে চিৎকার দেয়। ব্যথাতুর কাতর হয়ে অনুনয় সুরে বলে, আমি ব্যথা পাচ্ছি, প্লিজ ছেড়ে দিন। ছেড়ে দেবো? ছেড়ে দেওয়ার জন্য কি তোকে ধরেছি? তুই আমার কথা শুনলি না কেন? কালকে রাতে কেন বল? এবার থেকে সব সময় শুনবো। তামিম ধমকের সুরে বলে, আগে বল কালকে কেন শুনলি না আমার কথা, তার উত্তর দে। আমি ঘুমিয়ে পড়েছিলাম। তামিম আর কিছু না বলে আর জোরে জোরে সোহার হাত মোচড় দিয়ে ধরে। সোহা ব্যথায় আর্তনাদ করে ওঠে। তাতে তামিমের কোনো ভ্রুক্ষেপ নেই। ও করছিস কেন? একে তো আমার কথা শুনিসনি, তার উপরে ডাহা মিথ্যা কথা বলছিস। তুই কি মনে করিস ঘুমে নামে মিথ্যে বানোয়াট কথা বললে আমি বিশ্বাস করে নেব? সোহার এবার মেজাজ শক্ত মাকাশি উঠে যায়। আমি কেন আপনার কথা শুনতে যাব মাঝরাতে? আমি কি আপনার ঘরের বউ যে আপনি যা বলবেন আমায় তাই শুনতে হবে, মানতে হবে? তামিম সোহার হাত ছেড়ে দিয়ে তার দিকে ঘুরিয়ে বলে, আমার ঘরের বউ আজ না বা কাল তোকে হতে হবে, তাই আগে থেকে আমার কথা তোকে শুনতে হবে। সোহার হাত লাল হয়ে গেছে। সে ভালো করে নিজের হাত দেখছে। কি সুন্দর হাত, এভাবে চেপে ধরে লালা বানিয়ে ফেলেছে। আর কিছুক্ষণ এভাবে ধরলে হয়তো তার হাত ভেঙে যেত। তাহলে কি হতো? এই জানোয়ারের মায়া দয়া বলতে কিছু নেই। কিছুর থেকে কিছু হলে অমনি হাত মুচড়ে ধরে। ইচ্ছে করে তার হাত এভাবে মুচড়ে ধরে ভেঙে দিতে। কিন্তু আফসোস, তার সাথে যে সে পেরে উঠবে না। গন্ডারের মতো যে তার শরীর শক্তি। সে বলল, যখন বউ হব তখন অধিকার দেখাইতে আসেন, এখন অযথা বিরক্ত করবেন না। এটা বলে চলে যেতে নিল। তার বেনি ধরে টান মেরে সোহা ব্যথায় আহ বলে দাঁড়িয়ে যায়। তামিম তার বিনুনি ধরে টানতে টানতে তার কাছে নিয়ে আসে। আমি অযথা বিরক্ত করি? আর বলতে না দিয়ে সোহা বলে ওঠে, তা নয়তো কি, নিচে আমার অনেক কাজ আছে, আর আপনি এখানে অযথা আমায় ধরে রেখে আমার সময় নষ্ট করছেন। ছাড়েন বলছি। ছাড়বো না। ঠিক আছে, আমি বড় মা আর ছোট মাকে এখন চিৎকার করে ডাক দিব, তখন? বাকি কথা শেষ করার আগেই তামিম ছেড়ে দেয় বিনুনি। সোহা দুষ্টু হেসে বের হয়ে যায় রুম থেকে। ট্রেকিং করেই পৌঁছে গেল সাজেকের সর্বোচ্চ চূড়া কংলাক পাহাড়। স্বস্তির নিঃশ্বাস ফেলতে লাগলো সবাই। এখানে দাঁড়িয়ে বুকটা ফাঁকা ফাঁকা লাগছে। মনে হচ্ছে পুরো পৃথিবীটাই দেখছে ওরা। এত বিশাল প্রান্তের সামনে বিশাল মহাশূন্য আর রাশি রাশি মেঘ। আসার পথে কুয়াশার মতো মেঘেরা গা ভিজিয়ে দিচ্ছিল। নীল কেবল উৎফুল্ল হয়ে উঠেছে। চূড়ায় উঠতে উঠতে তারা দেখতে পায় মিজোরাম সীমান্তের পাহাড় সবুজের মিতালি। কংলাকের চূড়ায় উঠে চারপাশে তাকালো রোদ। এত সুন্দর চারপাশের ভিউ দেখে তার মনে হচ্ছে কোনো যান্ত্রিক নগরের দূষিত বাতাস, দূষিত শব্দ এবং কর্কট সমাজে জন্ম নেওয়া মানুষে। তার মন প্রাণ পুলকিত হবে এক বিশুদ্ধ চিন্তা এবং অনুভূতি। চোখের পলকে নীলের চারপাশটা ঢেকে গেছে সাদা কালো মেঘে। এ যেন মেঘের উপত্যকা। নিজেকে মনে হবে মেঘের রাজ্যের বাসিন্দা। হয়তো মনের অজান্তে খুঁজতে থাকবে মেঘের মধ্যে পঙ্খিরাজ ঘোড়া চড়ে আসবে রাজপুত্র। আর সে রাজপুত্র যদি হয় সেই সুরওয়ালা, তাহলে তো কথাই নেই। ইস, একবার যদি তাকে এসে দেখতে পেত। তৃণ খেয়াল করে দেখলো এক রাশি তুলোর মতো মেঘ উড়ে আসছে। ও ছুটে এসে প্রাচ্যর হাত ধরে হিচকা টান দিয়ে সেখানে গিয়ে দাঁড় করালো। প্রাচ্য মুগ্ধতার চোটে কথাই বলতে পারছে না। এমন মেঘ কখনো দেখেনি। মেঘেরা উড়ে আসছে ওদের দিকে। প্রাচ্য উত্তেজনায় কাঁপছে। প্রাচ্য তৃণের বুকে পিঠ থেকে দাঁড়ালো। তৃণ ওর পিছনে দাঁড়িয়ে হাত দুটো প্রাচ্যর হাতে তুলে নিয়ে সামনে বাড়িয়ে দিল। প্রাচ্য উত্তেজনা কাঁপতে কাঁপতে তৃণের বুকের উপরে সমস্ত ভর ছেড়ে দিয়ে দাঁড়িয়েছে। বিশাল আকাশ আর এই মহাশূন্য মাঝে উড়ে আসা মেঘ দেখে ওর মনে হচ্ছে নিজে বোধহয় আকাশে উঠছে। তৃণের হাতের উপর আলতো করে হাত রেখে আবেশে চোখ বুজে ফেলল প্রাচ্য। গুচ্ছ গুচ্ছ সাদা মেঘ এসে শরীর ফুঁড়ে ঢুকে যেতে লাগলো। দুজনকে একসাথে আলিঙ্গন করছে মেঘ। মেঘে স্পর্শ করার অনুভূতি এত সুন্দর হতে পারে প্রাচ্য কখনো কল্পনাও করেনি। অজান্তে ওর দু চোখ বেয়ে পানি টপটপ করে পড়ছে। বহু প্রতীক্ষিত সেই অনুভূতি। তৃণের স্পর্শে চোখ বুজে ফেলেছে ও। চোখ মেলিয়ে আবার মিটমিট করে বন্ধ করে ফেলল। মনে হচ্ছে একটু গাঢ় কুয়াশা, শীতল এক অনুভূতি। ভেতরে কাঁপন ধরে গেছে একেবারে। মেঘেদের দল উড়ে চলে যাওয়ার পর প্রাচ্য পিছন ফিরে তৃণকে জড়িয়ে ধরল শক্ত করে। ধূসর ওদের মেঘের ভেতরে ছবি তুলে নিয়েছে। তৃণ ফ্যাস ফ্যাস করে প্রাচ্যের কানের কাছে মুখ নিয়ে বলে, তোমার কানে পরিয়ে দেব হংনিজবা পাহাড়ি ফুল। একটু তোমায় দেখবো ছুঁয়ে, নাইবা আমারই হলো ভুল। তোমার পাশে দাঁড়িয়ে থেকে হাতটা আমি ধরবো হাতে। তোমায় পা পূর্ণ হলে ভিজবো দুজন জলপ্রপাতে। এদিক চেয়ে মিষ্টি আসে পাহাড়ি নদীর সকল কিছু। নরম ঘাসে আলতো ছোঁয়ায়
নুয়ে আছে জমির নিচু। ফেরার পথে আবার তোমায় গুজে দেব পাহাড়ি ফুল, আলতো ছয় জড়িয়ে দেব তোমার ফিটে সোনালি চুল। ইস, লজ্জা পেয়ে প্রাচ্য নিজে ছাড়িয়ে নিয়ে দূরে সরে যায়। তা দেখে তৃণ মুচকি হাসে। ধূসর এসে তার পিঠে চাপড় মেরে বলে, বাহ, রোমান্স তো ভালোই করলি। এটা বলে ক্যামেরা বাড়িয়ে দিয়ে তার তোলা ছবিটা দেখায়। নীলের পরনের নীল টপস, সাদা প্যান্ট। স্বপ্নর কাছে মনে হচ্ছে নীল আকাশের সাদা মেঘের মধ্যে নীল সাদা পরী এসে দাঁড়িয়ে আছে। স্বপ্নের বারবার মনে হচ্ছে মেঘেরা পথ ভুলে এসেছে তার শুভ্র পরীর জন্য। রাজকন্যাকে দেখতেই এসেছে মেঘেরা, নয়তো মেঘগুলো কত নিচে, এত পরে আসে না সবসময় ওরা। তবে উপরে সব জায়গায় কুয়াশার মতন ছড়িয়ে ছিটিয়ে আছে। তার ইচ্ছে করছে তার নীল সাদা পরীকে চিৎকার করে বলতে, ভালোবাসি ভালোবাসি। কংলাক পাহাড়ে পাহাড়িদের দোকান রয়েছে, সেখান থেকে স্বপ্ন সবার জন্য চা নিয়ে আসে। 1 কাপ চা 10 টাকা এখানে। কংলাক পাহাড়ের বেঞ্চে বসে চা খাওয়ার অনুভূতি অন্যরকম। সবাই মিলে চা, পাহাড়িদের কলা কমলা খেয়ে গলা ভিজায়।